দেখ এবার আমরা দেখব টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন। দ্য ফার্স্টে যে কেমিক্যাল রিঅ্যাকশনের টাইপটা আছে দ্যাট ইজ কম্বিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, আগে কম্বিনেশন রিঅ্যাকশনটাকে আমরা বুঝবো একটা জেনারেলাইজড ফর্মুলা দিয়ে। ঠিক আছে, ধর একটা এলিমেন্টাল কম্পাউন্ড আছে এ আর একটা এলিমেন্টাল কম্পাউন্ড আছে বি। এই এ অ্যান্ড বি কম্বাইন করে এ বি ফর্ম হয়। ঠিক আছে, দুটো সাবস্টেন্স রিঅ্যাক্ট করে যদি একটা সাবস্টেন্স ফর্ম হয় বা দুটোর বেশি সাবস্টেন্স রিঅ্যাক্ট করে একটা সাবস্টেন্স ফর্ম হয় তখন সেটাকে আমরা বলবো কম্বিনেশন রিঅ্যাকশন। এই কম্বিনেশন রিঅ্যাকশনে আমরা কতগুলো এক্সাম্পল দেখবো যেটা পুরোপুরি এনসিইআরটি বেসড। ঠিক আছে, ফার্স্ট যে রিঅ্যাকশনটা দেখবো দ্যাট ইজ CaO। CaO মানে কুইক লাইন, CaO মানে কুইক লাইন। ঠিক আছে, এই কুইক লাইন যখন ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করবে মিন্স H2O তখন CaOH হোল টুয়াইস ফর্ম করবে। CaOH হোল টুয়াইস মিন্স স্লেকেট লাইন। ঠিক আছে, CaOH হোল টুয়াইস মিন্স স্লেকেট লাইন। ঠিক আছে, এবার এই রিঅ্যাকশনে আমাদের অ্যাজ আ প্রোডাক্ট হিট ফর্ম হবে। তাহলে এমন রিঅ্যাকশন যেখানে হিট ফর্ম হয় সেরকম রিঅ্যাকশনকে আমরা কি বলি? এক্সোথার্মিক রিঅ্যাকশন। যখন কোনো রিঅ্যাকশনে হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হবে তখন সেই রাম রিঅ্যাকশনকে আমরা বলবো এক্সোথার্মিক রিঅ্যাকশন। কিন্তু আমাদের এই রিঅ্যাকশনটা এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য আমরা শিখছি না, আমরা মেইনলি শিখছি কম্বিনেশন রিঅ্যাকশন বোঝার জন্য। দেখ এখানে কুইক লাইম এন্ড ওয়াটার মানে দুটো সাবস্টেন্স রিঅ্যাক্ট করে একটা সাবস্টেন্স ফর্ম হলো। দুটো সাবস্টেন্স রিঅ্যাক্ট করে একটা সাবস্টেন্স যখন ফর্ম হয় তখন সেটাকে আমরা বলবো কম্বিনেশন রিঅ্যাকশন। আবার বলছি, আমি যে কম্বিনেশন রিঅ্যাকশনগুলো দেখাবো সেটা পুরোপুরি এনসিইআরটি বেস। তোরা কিন্তু যে কোনো স্ট্যান্ডার্ড বুক ফলো করবি বা যে কোনো স্ট্যান্ডার্ড নোট ফলো করবি বাকি রিঅ্যাকশনসগুলো প্র্যাকটিস করার জন্য। রিঅ্যাকশনস বা ইকুয়েশনস কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করলেই এক্সামের সময় পারবি, আদারওয়াইজ পারবি না। তাহলে কম্বিনেশন রিঅ্যাকশন মানে কি? যখন দুটো সাবস্টেন্স রিঅ্যাক্ট করে একটা সাবস্টেন্স ফর্ম হয় বা দুটোর বেশি সাবস্টেন্স রিঅ্যাক্ট করে একটা সাবস্টেন্স ফর্ম হয়। দেখ এখানে দুটো সাবস্টেন্স রিঅ্যাক্ট করছে নিয়ে একটা সাবস্টেন্স ফর্ম হচ্ছে, এরকম রিঅ্যাকশনকে আমরা বলবো কম্বিনেশন রিঅ্যাকশন। আর একটা এক্সাম্পল দেখা যাক, লেটস সে H2 plus O2 gives H2O. H2 plus O2 gives H2. এটাও দেখ দুটো সাবস্টেন্স থেকে একটা সাবস্টেন্স ফর্ম হচ্ছে, তাহলে এটাও কম্বিনেশন রিঅ্যাকশনের আন্ডারে আসবে। ব্যালেন্স করার জন্য দেখ এখানে দুটো অক্সিজেন অ্যাটম আছে, এখানে একটা, তাহলে ব্যালেন্স করার জন্য এর আগে 2 দেবো, তাহলে অক্সিজেন দুটো অ্যাটম হয়ে গেল, এদিকে অক্সিজেন দুটো অ্যাটম। কিন্তু অক্সিজেন ব্যালেন্স করার চক্করে আমাদের কাছে হাইড্রোজেন চলে আসলো 4টে, তাহলে এখানে 4টে হাইড্রোজেন বানানোর জন্য এর আগে আমরা 2 দেবো। ঠিক আছে, তাহলে এটা আর একটা কম্বিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, এছাড়াও যে কম্বিনেশন রিঅ্যাকশনগুলো আছে তোদের, যেমন ধর C+O2 মানে কার্বন অ্যান্ড অক্সিজেন কম্বাইন করে কি ফর্ম হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। কার্বন অ্যান্ড অক্সিজেন কম্বাইন করে কি ফর্ম হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। এবার আমরা একটা স্পেশাল রিঅ্যাকশন দেখব, CH4। CH4 মিন্স মিথেন। এটা একটা ন্যাচারাল গ্যাস। মিথেনটা কি? একটা ন্যাচারাল গ্যাস। এই ন্যাচারাল গ্যাসটা যখন আমরা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করাবো, আচ্ছা পরীক্ষার সময় বা এক্সামে আমাদেরকে সবসময় বলে দেবে না যে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে। যদি বলে দেয় যে ন্যাচারাল গ্যাস মিথেন এটাকে বার্ন করা হচ্ছে, যে কোনো জিনিসকে বার্ন করা হচ্ছে মানে বা কম্বাস্ট করা হচ্ছে মানে আমাদেরকে বুঝে যেতে হবে যে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করছে। আবার বললাম, বার্নিং বা কম্বাশন এই দুটো টার্ম দেখলে তোরা বুঝে যাবি যে জিনিসটা অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করছে। তাহলে যদি মিথেনকে বার্ন করা হয় বা কম্বাস্ট করা হয় দ্যাট মিন্স মিথেন অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করছে, নিয়ে কি ফর্ম হচ্ছে? কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার। যে কোনো ন্যাচারাল গ্যাস বা যে কোনো হাইড্রোকার্বন, কেন এটাকে হাইড্রোকার্বন বলছি? কারণ এখানে হাইড্রোজেন অ্যান্ড কার্বন আছে। যে কোনো ন্যাচারাল গ্যাস বা যে কোনো হাইড্রোকার্বনকে বার্ন আমরা যদি করি বা যে কোনো হাইড্রোকার্বনকে যদি অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করাই তাহলে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্ম হবে। এখানে আমরা হাইড্রোকার্বন হিসেবে মিথেন নিয়েছি, ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন যে কোনো ন্যাচারাল গ্যাস নিই বা যে কোনো হাইড্রোকার্বন নিই, কার্বন ডাই অক্সাইড অ্যান্ড অক্সিজেন ফর্ম অক্সিজেন
অক্সিজেন না, ওয়াটার ফর্ম হবেই। যে কোনো হাইড্রোকার্বনকে যদি আমরা বার্ন করি, মিন্স অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে, তাহলে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্ম হবেই। এটাও একটা গ্যাসিয়াস ফর্ম হয়ে যাবে, এটাও গ্যাসিয়াস ফর্ম হয়ে যাবে। মানে এই H2টাকে আমরা ওয়াটার বলবো না, এই H2টাকে আমরা ওয়াটার ভেপার বলবো, ঠিক আছে? এই H2টাকে আমরা ওয়াটার ভেপার বলবো, ঠিক আছে? তাহলে এগুলো সবই কিন্তু কম্বিনেশন রিঅ্যাকশন এক্সাম্পল। দেখ, দুটোর থেকে একটা, এখানেও দুটোর থেকে একটা, এখানেও দুটোর থেকে একটা, কিন্তু মিথেনের এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা দেখ দুটোর থেকে দুটো কম্পাউন্ড ফর্ম করলাম। কেন? একটু তোরা নিজেরা ভাব যে কেন আমরা দুটো রিঅ্যাকটেন্ট থেকে দুটো প্রোডাক্ট যখন ফর্ম হচ্ছে সেটাকে কম্বিনেশন রিঅ্যাকশন বলছি। কারণ আমাদের এখানে দেখ রিঅ্যাকটেন্টে কার্বন আর অক্সিজেন, এই দুটো সাবস্টেন্স, শুধুমাত্র কার্বন আর অক্সিজেন কম্বাইন করে দেখ কার্বন ডাই অক্সাইড ফর্ম হচ্ছে, ঠিক আছে? আর হাইড্রোজেন আর অক্সিজেন সেটাও দেখ কম্বাইন করছে, কম্বাইন করে H2O ফর্ম হচ্ছে। তাহলে এটা আমরা কম্বিনেশন রিঅ্যাকশনের আন্ডারে পুরোপুরি এই ফরম্যাটে মেবি আসছে না, বাট কম্বিনেশন রিঅ্যাকশনের আন্ডারে এটা আমরা পড়বো। কারণ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটার সঙ্গে এটা কম্বাইন করছে, ইভেন এটার সঙ্গেও এটা কম্বাইন করছে। দেখ, কার্বনটা অক্সিজেনের সঙ্গেও কম্বাইন করেছে নিয়ে কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে কম্বাইন করেছে নিয়ে কার্বন ওয়াটার ফর্ম করেছে বা ওয়াটার ভেপার ফর্ম করেছে। কি বললাম? কার্বনটা একবার অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে নিয়ে কার্বন ডাই অক্সাইড ফর্ম করেছে, তেমনি হাইড্রোজেনটা একবার অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে নিয়ে ওয়াটার ভেপার ফর্ম করেছে। আর এই ওয়াটার ভেপারটা তো আমরা পাই না রিঅ্যাকশনে, তাই না? ওটা ইভাপোরেট করে চলে যায়। আচ্ছা, তবুও আমরা এই রিঅ্যাকশনটাকে বা এনসিইআরটি বুকে এই রিঅ্যাকশনটাকে কম্বিনেশন রিঅ্যাকশনের আন্ডারে কেন শেখানো হয়? মেইনলি এটা কম্বিনেশন রিঅ্যাকশন আন্ডারে শেখানো হচ্ছে না, এটা বেসিক্যালি হচ্ছে এক্সোথার্মিক রিঅ্যাকশন শেখানোর জন্য। কারণ এইখানে হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হয়ে থাকে, হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হয়ে থাকে, তাই আমরা এটাকে বলবো এক্সোথার্মিক রিঅ্যাকশন। এমন রিঅ্যাকশন যেখানে হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হবে সেরকম রিঅ্যাকশনকে আমরা বলবো এক্সোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে? আরো কম্বিনেশন রিঅ্যাকশন হয়তো তোরা ওকে পাবি, যেমন ধর আমি বললাম কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার রিঅ্যাক্ট করে গ্লুকোজ C6H12O6 প্লাস অক্সিজেন ফর্ম হচ্ছে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার রিঅ্যাক্ট করে গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন ফর্ম হচ্ছে। এটা কি? গ্লুকোজ, তাই না? যখন দুটো সাবস্টেন্স কম্বাইন করে একটা সাবস্টেন্স ফর্ম হচ্ছে, বা হতে পারে দুটো সাবস্টেন্স কম্বাইন করে দুটো সাবস্টেন্স হচ্ছে, কিন্তু এক্ষেত্রেও দেখ কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার কম্বাইন করছে, তাই এটা কম্বিনেশন রিঅ্যাকশনেরই আমরা শিখবো। কারণ এখানে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন এগুলো হচ্ছে না। ইভেন তোরা এটা জানিস এটা ফটোসিনথেসিসের রিঅ্যাকশন। এটা কি? ফটোসিনথেসিসের রিঅ্যাকশন। ফটোসিনথেসিস কথাটার মানে যদি আমরা স্প্লিট করে বা অ্যানালিসিস করি, তাহলে ফটো মিন্স লাইট, সিনথেসিস মানে কম্বাইন, ঠিক আছে? তাহলে যখন লাইটের প্রেজেন্সে দুটো জিনিস কম্বাইন করে একটা সাবস্টেন্স ফর্ম করছে, যদি একটা বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এখানে অক্সিজেন আসছে, তবে আমাদের মেইন প্রোডাক্ট এখানে গ্লুকোজ, তাই এটাও কিন্তু একটা কম্বিনেশন রিঅ্যাকশন। আর এটাকে ব্যালেন্স করার জন্য দেখ এখানে 6টা কার্বন আছে, কার্বন ব্যালেন্স করার জন্য এটাকে 6 দেবো। এখানে 12টা হাইড্রোজেন আছে, 12টা হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য এখানে 6 দেবো। আর দেখ অক্সিজেন এই সাইডে কটা আছে, 6 2 12, আর এখানে 6, মানে 18 খানা অক্সিজেন আছে। এখানে দেখ অলরেডি 6 খানা চলে এসছে, তাহলে এখনো কতগুলো মিসিং? লেফট হ্যান্ড সাইডে 18 খানা অক্সিজেন আছে, এদিকে 12টা, এখানে 6টা, তাই না? 18টা অক্সিজেন আছে, বাট রাইট হ্যান্ড সাইডে 6টা অক্সিজেন আছে, মানে এখনো কটা অক্সিজেন মিসিং? এখনো 12টা অক্সিজেন মিসিং। তো এখানে 12টা অক্সিজেন বানানোর জন্য আমাদের এখানে 6 দেবো, তাই 6 2 12। আশা করি বুঝেছিস? এখানে 6টা আর এখানে 12টা, তাই তো? 6টা আর 12টা অক্সিজেন মিলে কত হচ্ছে? টোটাল 18 অক্সিজেন অ্যাটম লেফট হ্যান্ড সাইডে রয়েছে। রাইট হ্যান্ড সাইডে 18 অক্সিজেন অ্যাটম বানানোর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ মলিকিউলে 6টা অক্সিজেন অলরেডি রয়েছে, তাই অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য আরো 12টা অক্সিজেন আনতে হবে, তাই এখানে আমরা 6 লিখবো, 6 2 12।
তাহলে এটা আমাদের গেল কম্বিনেশন রিঅ্যাকশন। কম্বিনেশন রিঅ্যাকশন মানে আবার বলছি, যখন দুটো এলিমেন্ট বা দুটো কম্পাউন্ড বা একটা এলিমেন্ট একটা কম্পাউন্ড বা একটার বেশি, যা খুশি হতে পারে, দুটো, তিনটে, পাঁচটা, ছটা, যত এলিমেন্টস বা কম্পাউন্ড বা সাবস্টেন্স কম্বাইন করে যদি একটা সাবস্টেন্স ফর্ম হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি দুটো সাবস্টেন্স কম্বাইন করে দুটো সাবস্টেন্স ফর্ম হচ্ছে, কিন্তু তবুও আমাদের একটা কম্বিনেশনের সেন্স আসছে যে কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার এখানে কম্বাইন করছে, নিয়ে গ্লুকোজ ফর্ম হচ্ছে, তাই না? কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার কম্বাইন করে গ্লুকোজ ফর্ম হচ্ছে, তাই এটাকে আমরা কম্বিনেশন রিঅ্যাকশনের আন্ডারে রাখবো। কিন্তু মাথায় রাখ, এই যে ফটোসিনথেসিস, এখানে দুটো সাবস্টেন্স কম্বাইন করে একটা সাবস্টেন্স ফর্ম হচ্ছে বা দুটো সাবস্টেন্স ফর্ম হচ্ছে, হোয়াটএভার, এখানে বেসিক্যালি রিঅ্যাকশনটায় নতুন কিছু একটা সাবস্টেন্স ফর্ম হচ্ছে যেটা আমাদের জন্য বেনিফিশিয়াল, তাই না? প্লান্ট কিংডমের জন্য বেনিফিশিয়াল, ইভেন অ্যানিমাল কিংডমের জন্য বেনিফিশিয়াল। তাই এটাকে আমরা একটা বলতে পারি, মানে ফটোসিনথেসিসটাকে আমরা বলতে পারি কনস্ট্রাকটিভ প্রসেস, ঠিক আছে? ফটোসিনথেসিস একটা কনস্ট্রাকটিভ প্রসেস, কারণ কিছু একটা কনস্ট্রাক্ট হচ্ছে। ফটোসিনথেসিসের ঠিক অপোজিট প্রসেসটা কি আমরা জানি, দ্যাট ইজ রেসপিরেশন। মানে এই গ্লুকোজটাই অক্সিজেনের প্রেজেন্সে ব্রেক করে যায়, নিয়ে এনার্জি দেয়। তাহলে যখন ব্রেক করে যাচ্ছে, কোনো জিনিস ভেঙে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ডিস্ট্রাকটিভ প্রসেস। এখানে একটা জিনিস ফর্ম হচ্ছে, তাই সেটা কনস্ট্রাকটিভ প্রসেস। ঠিক ফটোসিনথেসিসের অপোজিট প্রসেসটাকে আমরা বলবো রেসপিরেশন, যেখানে গ্লুকোজটা ব্রেক করে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে, শুধু আমাদেরকে না, প্লান্ট কিংডমকেও এনার্জি প্রোভাইড করে, তখন সেটা কিন্তু ডিস্ট্রাকটিভ প্রসেস। তাহলে ফটোসিনথেসিস যদি কনস্ট্রাকটিভ প্রসেস হয়, রেসপিরেশন কিন্তু একটা ডিস্ট্রাকটিভ প্রসেস। রেসপিরেশনে যদি ইকুয়েশনটা লেখা যায়, দ্যাট ইজ গ্লুকোজ C6H12O6, এটা অক্সিজেনের প্রেজেন্সে রিঅ্যাক্ট করছে বা অক্সিজেনের সাথে বার্ন হচ্ছে, কারণ আমি আগেই বলেছি অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন মানে বার্নিং, নিয়ে কি ফর্ম করছে, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার অ্যান্ড এনার্জি। কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার অ্যান্ড এনার্জি ফর্ম করছে। ব্যালেন্স করার জন্য দেখ, এখানে 6টা কার্বন, এখানে 6টা দেবো, এখানে ব্যালেন্স করে এখানে 6 দেবো, 12টা, তাহলে এখানে 6টা 4 দিয়ে 12, আর এখানে 6টা, মানে 6H2, তাই তো? তাহলে রিঅ্যাকশনটাকে আমি ব্যালেন্স লিখবো। তাহলে এখানে গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করছে, নিয়ে কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্ম করছে, সঙ্গে দেখ এনার্জি বা হিট ইভলভ হচ্ছে। তাহলে এমন রিঅ্যাকশন যেখানে হিট ইভলভ হচ্ছে বা হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হচ্ছে, সেরকম রিঅ্যাকশনকে আমরা কি বলবো, এক্সোথার্মিক রিঅ্যাকশন। কি বললাম, এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কি, এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে কি, যখন হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হচ্ছে, এমন রিঅ্যাকশন যেখানে হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হচ্ছে বা ইজ ফর্ম, হিট অ্যাজ আ প্রোডাক্ট ইজ ফর্ম, ঠিক আছে? এমন রিঅ্যাকশন যেখানে হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হচ্ছে, সেটাকে আমরা বলবো exothermic reaction, and it is the chemical reaction for the process respiration, which is a destructive process. কেন destructive process? কারণ এখানে গ্লুকোজটা অক্সিজেনের প্রেজেন্সে ব্রেক করে এনার্জি ফর্ম হচ্ছে। যখন কোনো জিনিস ব্রেক করে বা ভেঙে যায়, তখন সেটাকে আমরা বলি destructive process। এবার আমরা যেটা দেখব, দ্যাট ইজ ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ঠিক কম্বিনেশন রিঅ্যাকশনের উল্টো প্রসেস। কি, ধর এ বি, এখান থেকে এ এন্ড বি ফর্ম হচ্ছে, একটা সাবস্টেন্স থেকে দুটো ফর্ম হচ্ছে, বা একটা সাবস্টেন্স থেকে তিনটে ফর্ম হচ্ছে, বা একটা সাবস্টেন্স থেকে চারটে ফর্ম হচ্ছে, এরকম টাইপ অফ রিঅ্যাকশনকে আমরা বলবো ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডিকম্পোজ মানে হচ্ছে ভেঙে যাওয়া। দেখ, একটার থেকে একটার বেশি প্রোডাক্ট ফর্ম হচ্ছে, ঠিক আছে? এবার আমি ডিকম্পোজিশন রিঅ্যাকশন দেখানোর জন্য আগে একটা এক্সাম্পল বলবো, বাট সেই এক্সাম্পলটা কিন্তু ডিকম্পোজিশন রিঅ্যাকশন এক্সাম্পল নয়, একটা নর্মাল একটা প্রসেস বলছি। ধর বললাম ফেরাস সালফেট ক্রিস্টাল, মানে Fe(SO4.7H2), ঠিক আছে? Fe(SO4.7H2), এটা হচ্ছে ফেরাস সালফেটের ক্রিস্টাল। যতক্ষণ এর সঙ্গে ফেরাস সালফেটের সঙ্গে এই 7H2 ওয়াটারটা থাকবে, এই ওয়াটারটাকে আমরা বলি ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। কি বলি?
ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ঠিক আছে? মানে ফেরাস সালফেটের সঙ্গে যতক্ষণ এই ওয়াটারটা থাকবে ততক্ষণ কিন্তু এইটার একটা ক্রিস্টাল শেপ থাকবে, দ্যাট মিন্স একটা জিওমেট্রিক্যাল শেপ থাকবে, ঠিক আছে? এইটার একটা জিওমেট্রিক্যাল শেপ থাকবে, ঠিক আছে? তাই জন্য এটা কেমন বলবো? ক্রিস্টাল, ঠিক আছে? ফেরাস সালফেটের ক্রিস্টাল। এবার এটাকে আমরা যদি অল্প একটুখানি হিট দিই, অল্প একটুখানি হিট, এই ডেল্টা সাইনটার মানে হচ্ছে হিট, ঠিক আছে? ডেল্টা সাইনটার মানে হচ্ছে হিট। এই সাবস্টেন্সটাকে আমরা অল্প একটু যদি হিট দিই তাহলে এই যে ওয়াটার মলিকিউলসটা ফেরাস সালফেটের সঙ্গে উইক কেমিক্যাল বন্ড দিয়ে যা বাইন্ড করা আছে, সেই উইক কেমিক্যাল বন্ডটা ব্রেক করে যাবে, ব্রেক করে APSO4 প্লাস 7H2 ফর্ম হবে। মানে দেখ ওয়াটারটা খুলে গেল, তাই তো? তাহলে APSO4.7H2 যেটা একটা ডেফিনিট জিওমেট্রিক্যাল শেপ ছিল, যেটাকে আমরা ফেরাস সালফেটের ক্রিস্টাল বলবো, ঠিক আছে? ক্রিস্টাল অফ ফেরাস সালফেট, সেটাকে একটু হিট দিলেই সেটা APSO4 and 7H2 এ স্প্লিট করে যাচ্ছে। যেহেতু এই APSO4 and 7H2 এর মধ্যে যে বন্ডটা আছে খুব উইক একটা কেমিক্যাল বন্ড রয়েছে, সেটা অল্প হিট দেওয়াতেই সেটা স্প্লিট করে যাচ্ছে, ঠিক আছে? এবার যখন এর থেকে এই জলটা বেরিয়ে যাচ্ছে, মানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনটা বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু এটার ক্রিস্টাল ফর্মে নেই, তখন এটা অ্যামারফাস ফর্মে চলে গেছে। অ্যামারফাস মিন্স পাউডার লাইক স্ট্রাকচার বা পাউডারি সাবস্টেন্স হয়ে গেল, ঠিক আছে? ফেরাস সালফেট। এবার আমাদের এই ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা আমরা এখান থেকে স্টার্ট করছি, এই APSO4 থেকে। বাট আমি আগে থেকে বলে দিলাম যে এই APSO4টা কি করে ফর্ম হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস তোদের পরীক্ষা আসতে পারে, এই APSO4.7H2 এর কালারটা কিন্তু গ্রিন, এটাকে গ্রিন ভিট্রিয়লও বলে, ঠিক আছে? এটাকে গ্রিন ভিট্রিয়লও বলে, ঠিক আছে? গ্রিন ভিট্রিয়লও বলে। APSO4.7H2 মিন্স গ্রিন ভিট্রিয়ল। ওটাকে অল্প একটু হিট দেবো, খুব বেশি হিট দেওয়ার দরকার নেই, তখন APSO4 and 7H2 ফর্ম হবে। আর এই APSO4টার মধ্যে যেহেতু আর ওয়াটারটা কম্বাইন্ড নেই, তাই ওটা অ্যামারফাস হয়ে যাবে, ওর মধ্যে আর কোনো জিওমেট্রিক্যাল শেপ থাকবে না, মানে ওটার ক্রিস্টাল শেপ থাকবে না। আমাদের এই ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা আমরা এই APSO4 থেকে স্টার্ট করব। তাহলে এবার তোরা নিজেরা ভাব, যদি APSO4 মানে ফেরাস সালফেট, এটা যদি হিট করা হয় তাহলে কি কি ফর্ম হবে, ঠিক আছে? আচ্ছা, এই APSO4 এর কালার কিন্তু আর গ্রিন নেই, যেহেতু এই ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন বেরিয়ে গেছে। তাহলে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যতক্ষণ ছিল, মানে 7H2 ওয়াটারটা ফেরাস সালফেটের সঙ্গে যতক্ষণ ছিল, ওর একটা ক্রিস্টাল শেপও ছিল, ওর একটা কালারও ছিল। যখন ওয়াটারটা বেরিয়ে গেল তখন সেই ক্রিস্টাল শেপও চলে গেল অ্যান্ড কালারও চলে গেল, ঠিক আছে? এবার এই APSO4 কে স্প্লিট করলে কি কি সাবস্টেন্স ফর্ম হয়? একটা হয় Fe2O3, এর নাম হচ্ছে ফেরিক অক্সাইড। রিঅ্যাকশনগুলো তোদের মনে রাখতে হবে যে কোনো উপায়। সঙ্গে তৈরি হবে SO2 and SO3, সালফার ডাইঅক্সাইড and সালফার ট্রাইঅক্সাইড। ডাইঅক্সাইড কেন? কারণ দুটো অক্সিজেন আছে। ট্রাইঅক্সাইড কেন? তিনটে অক্সিজেন আছে, ঠিক আছে? তাহলে একটা সাবস্টেন্স থেকে তিনটে সাবস্টেন্স ফর্ম হচ্ছে, তাই এটা কিন্তু একটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আর এখানে যেহেতু ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা আমরা হিট দিয়ে করছি, যখন কোনো ডিকম্পোজিশন রিঅ্যাকশন আমরা হিট দিয়ে করব তখন সেটাকে আমরা বলবো থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, যেহেতু আমরা হিট দিয়ে ডিকম্পোজ করছি, কারণ থার্ম কথাটার মানেই হচ্ছে হিট, ঠিক আছে? এবার আরো কিছু রিঅ্যাকশন আমরা দেখব। ধর আমি বললাম ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এর নাম কি? ক্যালসিয়াম কার্বনেট। এটাকেও যদি আমরা হিট দিই, মানে থার্মালি ডিকম্পোজ করি, হিট দিচ্ছি মানে থার্মালি ডিকম্পোজ করছি, তাহলে কি ফর্ম হবে? ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। দেখ, একটা সাবস্টেন্স থেকে দুটো সাবস্টেন্স ফর্ম হচ্ছে, তাই এটা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। আচ্ছা, এই টাইপের রিঅ্যাকশনগুলো এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এই টাইপের রিঅ্যাকশনগুলো এক্সোথার্মিক না এন্ডোথার্মিক?
এখানে হিট অ্যাজ আ প্রোডাক্ট ফর্ম হচ্ছে না, হিট অ্যাজ আ রিঅ্যাক্ট্যান্ট দিতে লাগছে, হ্যাঁ লাগছে, এই যে ডেল্টা সাইনটা দিচ্ছি এটা হিট অ্যাজ আ রিঅ্যাক্ট্যান্ট লাগছে, তাই এরকম টাইপের রিঅ্যাকশনকে আমরা বলবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন, দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ অ্যাবজর্বড, দ্য রিঅ্যাকশন ইন হুইচ হিট ইজ অ্যাবজর্বড ইজ কল্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এমন রিঅ্যাকশন যেখানে হিট অ্যাবজর্ব হয়, হিট অ্যাবজর্পশন দেখা যায়, তখন সেরকম টাইপের কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা বলবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে। যদিও সেটা হিট ইভলভ বা হিট অ্যাবজর্পশনের উপর বেস করে ডেফিনিশন, এটা কিন্তু আমরা মেইনলি শিখছি ডিকম্পোজিশন রিঅ্যাকশন, যেখানে একটা সাবস্টেন্স থেকে দুটো বা তার বেশি সাবস্টেন্স ফর্ম হচ্ছে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এবার আসছি। lead nitrate PbNO3 whole twice, PbNO3 whole twice, এর নাম কি lead nitrate। এই lead nitrate কে যদি আমরা হিট করি তাহলে তিনটা সাবস্টেন্স ফর্ম হবে। হিট করছি মানে এটাও কিন্তু থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, কারণ আমরা হিট দিয়ে এই সাবস্টেন্সটাকে ডিকম্পোজ করব, ঠিক আছে। তাহলে কি কি সাবস্টেন্স ফর্ম হবে, PbO প্লাস NO2 প্লাস O2, তিনটে সাবস্টেন্স ফর্ম হলো, একটা সাবস্টেন্স থেকে তিনটে সাবস্টেন্স ফর্ম হলো, তাই এটাকে আমরা বলবো থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। এবার তোরা এটাকে চাইলে না, তোদেরকে ব্যালেন্স করতেই হবে বোর্ডসে। উইদাউট ব্যালেন্সিং যদি তোরা যে কোনো কেমিক্যাল ইকুয়েশন ছেড়ে আসিস তাহলে কিন্তু তোদের মার্কস ডিডাক্ট ডেফিনেটলি করবে, ঠিক আছে। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আছে DTO মানে হচ্ছে lead monoxide, lead monoxide, lead monoxide। এবারে রিঅ্যাকশনে ব্যালেন্স করার জন্য আমরা একটা কাজ করব, এখানে নাইট্রোজেন দুটো আছে, তাই তো, এখানে নাইট্রোজেন লেফট হ্যান্ড সাইডে নাইট্রোজেন দুটো, রাইট হ্যান্ড সাইডে নাইট্রোজেন একটা, ঠিক আছে। কিন্তু আমরা যদি এখানে ব্যালেন্স করার জন্য 2 বসিয়ে দিই তাহলে কিন্তু অক্সিজেনটা ব্যালেন্স থাকছে না, তাই তো। তাহলে একটা কাজ করি, আমরা এখানে 2 দেব, এখানে 4 দেব, কেন, কারণ দুটো নাইট্রোজেন এখানে, সেটার সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই হচ্ছে, মানে নাইট্রোজেন টোটাল 4টে, এখানে দুটো নাইট্রোজেন, একদম প্রেফিক্সে 2 মাল্টিপ্লাই করেছি, মানে টোটাল 4টে নাইট্রোজেন, এদিকে 4টে নাইট্রোজেন দিলাম, এখানে lead দুটো, এখানে lead দুটো করলাম, ঠিক আছে। এবার অক্সিজেন কি ব্যালেন্স হলো, এখানে অক্সিজেন করা আছে 3 × 2 = 6, 6 × 2 12, তাই তো। তাহলে রিঅ্যাকট্যান্ট সাইডে টোটাল 12টা অক্সিজেন আছে, এই যে 3 × 2 6 × 2 12, মানে 12টা অক্সিজেন অ্যাজ আ রিঅ্যাকট্যান্ট রয়েছে। এবার প্রোডাক্টে কতগুলো অক্সিজেন আছে দেখ, 2 8, দ্যাট মিন্স 10 + 2 12, তাহলে অক্সিজেনের ব্যালেন্স হলো, ঠিক আছে। তাহলে এটা এমন একটা রিঅ্যাকশন যেখানে একটা সাবস্টেন্স থেকে তিনটে সাবস্টেন্স ফর্ম হলো, আর সেটা আমরা হিট দিয়ে ডিকম্পোজ করলাম, তাই এই টাইপের রিঅ্যাকশনসকে আমরা বলবো থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। কি বলবো, থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। যখন আমরা হিট দিয়ে কোনো রিঅ্যাকশনকে বা কোনো রিঅ্যাকট্যান্টকে স্প্লিট করি, হিট দিয়ে কোনো রিঅ্যাকট্যান্টকে যদি স্প্লিট করি বা ব্রেক করি, তখন সেটাকে আমরা বলবো থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ঠিক আছে। এবারে শুধু কি থার্মাল ডিকম্পোজিশন রিঅ্যাকশনই হয়, মানে শুধু হিট দিয়ে কি ডিকম্পোজ করা যায়, না, সানলাইটের প্রেজেন্সেও স্প্লিট করা যেতে পারে। ধর AgCl, এটা সানলাইটের প্রেজেন্সে Ag and Cl কে স্প্লিট করে, সিলভার এন্ড ক্লোরিন দুটো আছে, দুটো সিলভার দুটো হয়ে গেল, দুটো। একটা জিনিস দেখছিস, আমি ব্যালেন্সিং যখনই করছি আমি কিন্তু আগে নন মেটাল ব্যালেন্স করছি, লজিকগুলো মাথায় রাখ। যখন ব্যালেন্সিং নিজের থেকে মেমোরাইজ করতে না পারবি তখন এক্সামিনেশন হলে তোদেরকে ব্যালেন্স ইকুয়েশন লিখে আসতে হবে, তাই ব্যালেন্সিং করার জন্য আমি দেখ আগে নন মেটাল ব্যালেন্স করছি, আগে ক্লোরিন ব্যালেন্স করলাম, তারপরে কি করলাম, মেটাল ব্যালেন্স করলাম, তারপরেও যদি ব্যালেন্স না হয় তখন আমরা হাইড্রোজেন ব্যালেন্স করবো, ঠিক আছে। চেষ্টা করবি হাইড্রোজেনটা সবার শেষে ব্যালেন্স করা, ঠিক আছে। আচ্ছা, এরকম সেম রিঅ্যাকশন আমরা সিলভার ব্রোমাইডেরও দেখতে পাই, AgBr
সানলাইটের প্রেজেন্সে Ag অ্যান্ড Br2 মানে ব্রোমিন, ঠিক আছে। ব্রোমিন দুটো আছে, এদিকে ব্রোমিন দুটো করার জন্য এটাকে 2 দেবো, সিলভার দুটো হয়ে গেল, সিলভার দুটো দেবো। তাহলে আগে নন মেটাল ব্যালেন্স করছি, এখানে ব্রোমিন এখানে ক্লোরিন, আগে নন মেটাল ব্যালেন্স করলাম তারপরে মেটাল ব্যালেন্স করলাম। এটাও কিন্তু সানলাইটের প্রেজেন্স হচ্ছে। এমন ডিকম্পোজিশন যেটা সানলাইটের প্রেজেন্স হয় সেরকম রিঅ্যাকশনকে আমরা বলি ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ফটো মিন্স লাইট, তাই তো, লাইটের প্রেজেন্স হচ্ছে, তাই এটা হচ্ছে ফটোকেমিক্যাল ডিকম্পোজিশন রিঅ্যাকশন। হলো, আর খুব একটা আমরা ডিকম্পোজিশন রিঅ্যাকশনের এক্সাম্পল দেখবো না, এরপরে আমরা চলে যাব ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে। তাই যা লেখা বা নোট ডাউন করা নোট ডাউন করে নিই। এবার দেখ আমরা দেখব ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের একটা জেনারেলাইজড ফর্মুলা কি বা জেনারেলাইজড ফর্ম কি, A প্লাস BC, ঠিক আছে। A প্লাস BC রিঅ্যাক্ট করলে কি হবে, যদি আমরা দেখি যে A ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান B, যদি আমরা দেখি A ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান B, তাহলে A এই B কে সরিয়ে দেবে, মানে B একা হয়ে যাবে, আর এই B এর জায়গায় কে বসবে, A, তাহলে B কে সরিয়ে কে বসলো, A আর সঙ্গে C, তাই তো। আবার বলছি যদি A B এর থেকে বেশি রিঅ্যাক্টিভ হয় তাহলে A এই B কে সরিয়ে দেবে, সরিয়ে দিয়ে A এই B এর জায়গায় ঢুকে যাবে, AC হয়ে গেল, তাই না। এরকম টাইপের রিঅ্যাকশনকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। যদি তোরা রিঅ্যাকশনের টাইপের যে নামটা আছে সেই নামটাকেও অ্যানালাইসিস করিস তাহলেও তোরা বুঝতে পারবি যে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা কি। একটা রিঅ্যাকটেন্ট আর একটা রিঅ্যাকটেন্টের পার্টিকুলার একটা কম্পোনেন্টকে সরিয়ে দিচ্ছে, কেন সরাচ্ছে, কারণ এই কম্পোনেন্টটা এই কম্পোনেন্টের থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই তো। A B এর থেকে বেশি রিঅ্যাক্টিভ, দেখ আমি বলেছি A ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান B, তাহলে A ডেফিনেটলি B কে ডিসপ্লেস করতে পারবে, তাই B কে ডিসপ্লেস করে দিলে B একা হয়ে গেল, এন্ড B এর জায়গায় কে এখন বসলো, A, তাহলে AC হলো, তাই তো। তাহলে আচ্ছা এই A ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান B তোরা জানবি কি করে যে A B এর থেকে বেশি রিঅ্যাক্টিভ কেন, বা তোদের তো যখন কেমিক্যাল রিঅ্যাকশনটা দেওয়া হবে তোরা তো বুঝতে পারবি না যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ কোনটা কম রিঅ্যাক্টিভ। সেজন্য তোরা ডেফিনেটলি এনসিইআরটি বুক খুলে রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালসটা মনে করবি, রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালসটা মেমোরাইজ করবি, সেটা দেখে আমরা বুঝতে পারবো যে কোন মেটালটা বেশি রিঅ্যাক্টিভ কোন মেটালটা কম রিঅ্যাক্টিভ। এটা বেসিক্যালি একটা সিরিজ অফ মেটালস যেখানে সবথেকে উপরে আমরা মোস্ট রিঅ্যাক্টিভ মেটালসকে রেখেছি এন্ড সবথেকে নিচে আমরা লিস্ট রিঅ্যাক্টিভ মেটালসদেরকে রেখেছি, মানে মেটালসের রিঅ্যাক্টিভিটি অর্ডারটা ডিক্রিজিং অর্ডারে আমরা উপর থেকে নিচে লিখেছি, ঠিক আছে। তাহলে বুক খুললে বুঝতে পারি, মানে আবার বললাম এখানে এটা একটা সিরিজ, উপরে মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল আর নিচে লিস্ট রিঅ্যাক্টিভ মেটাল। আর এখানে আমি বলে দিয়েছি মোর রিঅ্যাক্টিভ মেটাল লিস্ট রিঅ্যাক্টিভ মেটালকে ডিসপ্লেস করাতে পারবে, কিন্তু লিস্ট রিঅ্যাক্টিভ মেটাল মোর রিঅ্যাক্টিভ মেটালকে ডিসপ্লেস করাতে পারবে না। এবার তোদের একটা রিঅ্যাকশন দেখাই, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে। ধর বললাম আয়রন মানে Fe CuSO4 এর সঙ্গে রিঅ্যাক্ট করছে, আয়রন means Fe, CuSO4 that means copper sulfate, এর নাম কি, কপার সালফেট। কপার সালফেটের কালার জানিস কি, কপার সালফেটের কালার হচ্ছে ব্লু, এর মধ্যেও ক্রিস্টাল ওয়াটার থাকে, 5:2 ওয়াটার থাকে, ঠিক আছে। আমরা এখানে কপার সালফেটই লিখছি। এবারে এই রিঅ্যাকশনে এই নলেজটা আমাদের রাখতে হবে যে Fe is more reactive than Cu, মানে Fe কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই Fe কপারকে ডিসপ্লেস করে দেবে, নিয়ে কি ফর্ম হবে, FeSO4 প্লাস Cu। Fe কপারকে ডিসপ্লেস করলো, দেখ এখানে আমি A B কে ডিসপ্লেস করেছিল, এখানে Fe কপারকে ডিসপ্লেস করলো, নিয়ে কপার সালফেট এই আয়রন সালফেট এন্ড কপার ফর্ম করলো, এটার নাম কি আয়রন সালফেট
টু বি মোর প্রিসাইজ আয়রন 2 সালফেট, কারণ আয়রনের ভ্যালেন্স এখানে 2, আয়রন 2 সালফেট। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে লিখলাম Fe is more reactive than কপার, কেন লিখলাম? কারণ আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ অফ মেটালসটা অলরেডি পড়ে ফেলেছি, বা আমরা এনসিইআরটি বুকও দেখব, যেখানে আমরা দেখতে পাবো যে কপার আয়রনের নিচে আছে, রিঅ্যাক্টিভিটি সিরিজে কপার আয়রনের নিচে আছে, তাহলে কপার ইজ মোর রিঅ্যাক্টিভ, তাই বেশি রিঅ্যাক্টিভ এলিমেন্ট কম রিঅ্যাক্টিভ এলিমেন্টকে ডিসপ্লেস করে দেবে, তাই তো? ঠিক আছে, আরো কিছু এক্সাম্পলস দেখা যাক। তাহলে নেওয়া হলো জিঙ্ক রিঅ্যাক্টস উইথ কপার সালফেট, জিঙ্ক রিঅ্যাক্টস উইথ কপার সালফেট। এখানে যদি আমরা জানি জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দেন কপার, জিঙ্ক ইজ মোর রিঅ্যাক্টিভ দেন কপার, মানে জিঙ্ক কপারকে ডিসপ্লেস করবে, তাহলে কি ফর্ম হবে? ZnSO4 মানে জিঙ্ক সালফেট প্লাস Cu। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলে দিই, কপার সালফেট এটা কিন্তু অ্যাকোয়াস ফর্মে রয়েছে, এখানেও কপার সালফেট এটা অ্যাকোয়াস ফর্মে রয়েছে, এটাও অ্যাকোয়াস ফর্মে রয়েছে। আচ্ছা অ্যাকোয়াস টার্মটা আমরা কেন ইউজ করছি? বেসিক্যালি এটা কোনো বইতে চট করে লেখা থাকে না তোদের স্ট্যান্ডার্ডে, বা যখন তোরা প্র্যাকটিক্যাল করবি তাদের এই আইডিয়াটা চলে আসবে। আয়রন কপার সালফেটের সঙ্গে রিঅ্যাক্ট করছে, ধর আমি বললাম এটা আয়রন অ্যান্ড এটা কপার সালফেট, এই দুটো মিশিয়ে দিলে কি এই রিঅ্যাকশনটা হয়ে যাবে? এটা আয়রন এটা কপার সালফেট, এই দুটো মিশিয়ে দিলে কি এই রিঅ্যাকশনটা হয়ে যাবে? কখনোই হবে না। আমাদেরকে এটা যদি আয়রন হয়, এটা যদি কপার সালফেট হয়, এই কপার সালফেট একটা সল্ট, এই সল্টটার একটা সলিউশন বানাতে হবে, সলিউশন বানানোর জন্য আমরা সেটাকে জলের মধ্যে অ্যাড করবো। এই সল্টটা মানে কপার সালফেট, তাই মিলেও গেছে এটা ব্লু কালারের, তাহলে কপার সালফেটের এই সল্টটা আমরা জলের মধ্যে মেশাবো বা জলের মধ্যে গুলে দেবো, সেটাকেই আমরা বলবো কপার সালফেটের সলিউশন, মিন্স অ্যাকোয়াস সলিউশন অফ কপার সালফেট। মানে তোরা যে রিঅ্যাকশন লিখিস না, আয়রন রিঅ্যাকশন কপার সালফেট, মানে কপার সালফেট আর আয়রন মিশিয়ে দিলে রিঅ্যাকশন হবে না, কখনো হবে না, যতক্ষণ না আমরা এই সল্টটার অ্যাকোয়াস ফর্ম বানাচ্ছি বা সলিউশন বানাচ্ছি ততক্ষণ কিন্তু রিঅ্যাকশন হবে না, তাই এগুলোকে অ্যাকোয়াস সলিউশন বলা হয়। ঠিক আছে, মানে ধর এটা একটা জল বলা ভুল, একটা কন্টেনারে জল রাখা আছে, এর মধ্যে আমি কপার সালফেট অ্যাড করছি, নিয়ে কপার সালফেটের সলিউশন হচ্ছে, সেই কপার সালফেটের সলিউশনটা আমরা এখানে ইউজ করছি। এই এ কি মানে অ্যাকোয়াস, অ্যাকোয়া টার্মটা এসেছে ওয়াটার থেকে, অ্যাকোয়া মিন্স ওয়াটার, AQUA, অ্যাকোয়া মিন্স ওয়াটার, মানে ওয়াটারের মধ্যে মেশানো আছে বা সলিউশন বানানো আছে, সেইটা আয়রনের সাথে রিঅ্যাক্ট করছে, নিয়ে FeSO4 এন্ড Cu ফর্ম করছে, এটাও অ্যাকোয়াস সলিউশন বেরোবে, আর কপারটা অ্যাজ আ প্রেসিপিটেট পড়ে থাকবে। তাহলে মাথায় রাখবি যখনই AQ দেখতে পাবি জানবি ওটা সলিউশন এই সাবস্টেন্সের সঙ্গে রিঅ্যাক্ট করছে। শুধু যদি আমি জিঙ্ক আর CuSO4 মিলিয়ে দিতাম তাহলে কি রিঅ্যাকশন হতো? না, হতোই না, কারণ ক্লোজ কন্ট্যাক্টেই আসতে পারতো না রিঅ্যাকটেন্টগুলো, এটাও একটা রিঅ্যাকটেন্ট এটা একটা রিঅ্যাকটেন্ট, কিন্তু ক্লোজ কন্ট্যাক্টে আসবে না, প্রপার অ্যারেঞ্জমেন্টে আসবে না, যদি প্রপার অ্যারেঞ্জমেন্ট না আসে তাহলে রিঅ্যাকশন হবে না। সেজন্য আমাদেরকে কপার সালফেট বল বা যে কোনো সল্টের সঙ্গে যখন কোনো মেটালের রিঅ্যাকশন করাবো তখন সেই সল্টটা কিন্তু আমরা অ্যাকোয়াস সলিউশনটাই নেব। দেখ এটা বুকে তোদের আরো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আছে, আর একটা আমি দেখাচ্ছি PB and CuCl2। ঠিক আছে, আরেকটা রিঅ্যাকশন দেখাচ্ছি PB and CuCl2, তাহলে ফর্ম হবে কি? আচ্ছা এখানেও PB is more reactive than Cu, তাহলে PB Cl2 আর Cu আলাদা করে চলে যাবে। ঠিক আছে, এটা কি সল্ট, মানে এটা অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে, এটা সল্ট, এটাও অ্যাকোয়াস সলিউশন। সল্টস গুলো আমরা অ্যাকোয়াস সলিউশন নেব, না হলে কিন্তু ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট রিঅ্যাকট্যান্টস এর মধ্যে আসবে না, ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট রিঅ্যাকট্যান্টের মধ্যে আসবে না। ঠিক আছে, দেখে নিই অবধি, নোট ডাউনও করে নেই।